Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. Today is 11th May 2025 and on this day I am going to discuss the important editorials in the daily news published in the Hindu and Anandabazar newspaper. So আজকের জন্য তোমাদের এই ক্লাসে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট এডিটোরিয়ালকে নিয়ে ইন ডিটেলস ডিসকাস করব ফ্রম বোথ বেঙ্গলি এবং হিন্দু নিউজপেপার। সো স্টে টিউনড উইথ মি এবং শুরু করা যাক আজকের ক্লাস। সো আমরা প্রথমে আনন্দবাজার নিউজ পেপারটাকে দিয়ে শুরু করব এবং আনন্দবাজার নিউজ পেপারে ইম্পর্টেন্ট দুটো আর্টিকেল নিয়ে আজকে আমাদের ডিসকাশন থাকবে। প্রথমত তিক্ত ফল, এটি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আলোচ্য একটি এডিটোরিয়াল যেটা আমাদের পড়ার জন্য প্রাসঙ্গিক নয়। পরবর্তী যে আর্টিকেলটা এটা অবশ্যই একটি রাজনীতি বিষয়ক আর্টিকেল, কনটেক্সটে লেখা, সেটাও আমরা পড়বো না। আমরা যে দুটো বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে একটি হচ্ছে জীবনদায়ী এবং অন্যটি হচ্ছে পায়ের নিচের মাটি কাঁপছে। পায়ের নিচের মাটি কাঁপছে এটি একটি ইম্পর্টেন্ট এডিটোরিয়াল যেখানে দেখানো হয়েছে যে আর্থকুয়েক বা ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু সেটা আমাদের পুরো ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে কিভাবে বিপদের মুখে ফেলে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে 2025 সালের শুরু থেকে কিন্তু বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সেটা তিব্বতের ভূমিকম্প হতে পারে, মায়ানমারের ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে, বা নেপাল, শ্রীলঙ্কা, উত্তরাখণ্ড, উড়িষ্যা, কলকাতা, মহারাষ্ট্রের বিভিন্ন বিক্ষিপ্ত ভূমিকম্পের এভিডেন্স কিন্তু আমরা পাওয়া গেছে। এশিয়া উপমহাদেশ জুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। ইন্দ্র অস্ট্রেলীয় যে পাত সেটি কিন্তু ক্রমাগত উত্তর দিকে সরতে শুরু করছে এবং যার ফলে বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প সীমারেখায় অবস্থিত হওয়ায় ভারতকে কিন্তু এই বাস্তবতার সাথে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভারতবর্ষের যদি আমরা এন্টায়ার ভূখণ্ড দেখি তার 59% কিন্তু মাঝারি থেকে মারাত্মক ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত, যেখানে ভূমিকম্পের যে রিক্টার স্কেল 2 থেকে 5 স্কেলের মধ্যে কিন্তু ভূমিকম্প আসার সম্ভাবনা রয়েই থাকে। এছাড়া হিমালয় পর্বতমালা এবং যার নিচে ভারতীয় যে ইন্ডিয়ান প্লেট আছে সেটি কিন্তু প্রতি বছর 5 সেন্টিমিটার করে তিব্বতের দিকে সরছে এবং এর ফলে কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকার পরিমাণ ভারতবর্ষে বাড়ছে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর পূর্ব যে ভারতের যে অংশগুলো সেগুলো সব কিছুই ঝুঁকির মুখে দাঁড়িয়ে। মধ্য হিমালয়ের প্রধান ফাটল অঞ্চলে 1505 সালের পরও কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। এখানে কিন্তু 8 মাত্রার বেশি জোরালো ভূমিকম্প হওয়ারও বিভিন্ন জায়গায় সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা উপেক্ষা করা যাচ্ছে না দিল্লি, গুরগামের মতো ভারতীয় যে আমাদের দেশের রাজধানী সেই অঞ্চলগুলিতেও। পশ্চিমবঙ্গেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে রেড অ্যালার্ট এরিয়া রয়েছে। বাংলার যে খণ্ডঘোষ যে চ্যুতি মানে অর্থাৎ যে এই ক্র্যাক, খণ্ডঘোষ বলে একটি পশ্চিমবঙ্গের জায়গা আছে, সেখানে কিন্তু একটা ভূমিকম্প প্রবণ জায়গা রয়েছে। এছাড়া কলকাতার যে বিশাল অঞ্চল সেটা কিন্তু বদ্বীপের ওপর অবস্থিত এবং এর নিচে কিন্তু রয়েছে কি নবীন পলিমাটি। সেইখান থেকে দাঁড়িয়ে গবেষকদের মতে গঙ্গার নিকটবর্তী যে কলকাতা এবং হাওড়া সেই জায়গায় কিন্তু প্রাকৃতিকভাবে সেটা কিন্তু অনেক সেই মাটির নিচে কিন্তু ছোট ছোট পোর্স বা রন্ধ্র তৈরি হয়েছে এবং সেই রন্ধ্রগুলি দিয়ে কি হচ্ছে, ভূগর্ভস্থ জল বেরিয়ে যাওয়ায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর, ফলে মাটির নিচটা কিন্তু আস্তে আস্তে ফাঁপা হয়ে যাচ্ছে এবং জোয়ারের সময় দেখা যাচ্ছে এই গর্তগুলো মাটির নিচের এই যে আমাদের গঙ্গা হুগলি ডেল্টা অঞ্চল সেখানে কিন্তু মাটির নিচগুলো আরো প্রসারিত হচ্ছে, ফলে মাটির যে দুর্বলতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং পাল্লা দিয়ে কি তৈরি হচ্ছে, বেপরোয়া ভূগর্ভস্থ জলের উত্তোলন। এর ফলে কিন্তু মাটির নিচ পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছে বা ফাঁপা হয়ে যাচ্ছে, ফলে কিন্তু ভূমিকম্প হওয়ার অনেক প্রবল সম্ভাবনা বাড়ছে এবং এই দুর্বল মাটির উপর যখন অপরিকল্পিতভাবে বহুতল যে বিল্ডিং বা নির্মাণ কার্য চলছে সেই জায়গায় কিন্তু 6 বা তার বেশি ভূমিকম্প এলে মুহূর্তের মধ্যেই ধসে যাবে এই সমস্ত বড় বড় স্ট্রাকচার। ন্যাশনাল সেন্টার ফর দ্য সিসমোলজির ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য শতাধিক পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে এবং ভূমিকম্পের সতর্কতা জারি করতে চালু করা হয়েছে ভূকম্প অ্যাপ। এইভাবে কিন্তু বিভিন্ন যে সমস্ত রিসার্চ হচ্ছে তারা কিন্তু বিভিন্ন যে যন্ত্র আধুনিক মেশিন তৈরি হচ্ছে এবং তারা কিন্তু দেখাতে চাইছে যে পি ওয়েভ, আমরা জানি পি ওয়েভ, এস ওয়েভ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়েভস যেগুলোর মাধ্যমে কিন্তু ভূমিকম্প একটা জায়গায় বিস্তার লাভ করে। এই পি ওয়েভ হচ্ছে একটা আর্লি ওয়েভ যেটা ডিটেকশন করলে আর্থকুয়েকের যে ভয়াবহতা সেখান থেকে মানুষকে বাঁচানো যেতে পারে, সেই বিষয়ে রিসার্চ চলছে এবং মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার যে পর্যাপ্ত সময় সেটা যাতে প্রপারলি আইডেন্টিফাই করা যায়, মানুষকে অ্যালার্ট করা যায় এবং পি ওয়েভকে শনাক্ত
করা যায় সেই বিষয়ে কিন্তু সিসমোলজিক্যাল রিসার্চ কন্টিনিউ রয়েছে, যাতে আমরা ভূমিকম্পের ঝুঁকি থেকে বিভিন্নভাবে আমরা সেই জায়গা থেকে বাঁচতে পারি। এই জায়গায় যে জায়গাটা বলা হয়েছে ভূমিকম্পের নিখুঁত যে পূর্বাভাস সেটা যদি আমরা দিতে পারি, সেই ধরনের যন্ত্র নিয়ে ভারত সরকারের সংস্থাগুলির কাজ করা প্রয়োজন আছে। ভূমিকম্প অবশ্যই একটি প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে আটকানো সম্ভব না, কিন্তু বিজ্ঞান, সুপরিকল্পনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর ক্ষতির প্রভাব থেকে আমরা মানুষকে অনেকটাই বাঁচাতে পারি। জাপান এমন একটা দেশ যেখানে কিন্তু কনস্ট্যান্ট আর্থকোয়েক আসতেই থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু জাপানে সুপরিকল্পিতভাবে দেয়া হয় এবং প্রাথমিক আইডেন্টিফিকেশন করা হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে প্রাথমিক কম্পনকে শনাক্ত করা যায় এবং সেখান থেকে কিন্তু অ্যালার্ট সিস্টেমকে জারি করা হয়, যার ফলে কিন্তু প্রয়োজন হলে সময় থাকতে বন্ধ করে দেওয়া হয়, ট্রেন সার্ভিস সরানো হয় মানুষজনকে এবং বন্ধ করা হয় স্কুল, অফিস, দোকান, কারখানা। ফলে কিন্তু মানুষের যে ক্ষতির পরিমাণ, মৃত্যু বা ইনফ্রাস্ট্রাকচারাল লস সেটাকে কিন্তু আমরা অনেকটাই কমাতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে আমাদের ভারতবর্ষ যেখানে ভূমিকম্প হওয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়ছে, সেখানে কিন্তু প্রপার পরিকাঠামোর পুনর্নির্মাণ প্রয়োজন রয়েছে। পুরনো নির্মাণগুলিকে শক্তিশালী করতে হবে, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিতে হবে এবং এই মডেলকে কিন্তু ঝুঁকিপূর্ণ যে সমস্ত অঞ্চল ভারতবর্ষে রয়েছে সেই জায়গায় কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। লাস্ট বলা হচ্ছে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করলেই নিরাপত্তা নিশ্চিত করা যায় না এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের নিয়ম কানুনেরও আরো কঠোর করা জরুরি। ভূমিকম্পের আগে সুপরিকল্পিত প্রস্তুতি আমাদের জীবনকে বাঁচাতে পারে। ড্রপ, কভার, হোল্ড অন এই ধরনের সাধারণ নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে মানুষদের আগে থেকে সচেতন করতে হবে এবং ভূমিকম্প সম্পর্কে কেন্দ্র এবং রাজ্যকে যৌথভাবে কিন্তু পরিকাঠামো নির্মাণের দিকে বিনিয়োগ করতে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে। ইভাকুয়েশন প্ল্যান অর্থাৎ ভূমিকম্প হলে মানুষকে কি করে সেই জায়গা থেকে সেফলি এভাকুয়েট করা যায় সেই বিষয়ে কিন্তু জনগণকে সচেতন করতে হবে এবং স্কুলগুলিতে নিয়মিত মক ড্রিল করা বাঞ্ছনীয় এবং ভূমিকম্পের পূর্বাভাস দেয়া গেলেও নির্দিষ্ট সময় জানানো অসম্ভব, তাই পূর্বাভাস নয়, নাগরিকদের ঝুঁকি নিয়ে বাঁচার মানসিকতাতে প্রস্তুত করতে হবে যে এই ধরনের কোনো আনপ্রেসিডেন্টেড ঘটনা যদি আসে আমরা সেটাকে কিভাবে ট্যাকেল করব এবং সেখান থেকে কিভাবে আমরা হিউম্যান লাইফ লস এবং ইনফ্রাস্ট্রাকচারাল লসকে as far as possible mitigate করতে পারবো। This is all about the নিউজ আর্টিকেল যেটা এখানে আমরা ডিসকাশন করলাম। নেক্সট যেটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে জীবনদায়ী এই এডিটোরিয়ালটা। অ্যাকচুয়ালি 2019-এর একটি ঘটনা যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিলেন যে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988-এ একটা অ্যামেন্ডমেন্ট আনতে এবং সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করার কথা বলা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে পথ দুর্ঘটনায় যে সমস্ত আহত যারা হবেন অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের ফলে যারা ইনজিওর্ড হবেন তাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা কিন্তু ক্যাশলেস, অর্থাৎ হসপিটালে গেলে যেন তারা ফ্রি চিকিৎসা পায়, এই ধরনের একটি ক্লজকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। তারপরও বলা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2019-এর পর আজও 6 বছর পেরিয়ে গেছে কিন্তু সেই প্রকল্পটি কিন্তু সঠিকভাবে চালু করা হয়নি এবং শেষ অবধি শীর্ষ আদালত কিন্তু একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিল। অতঃপর বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার একটি গেজেট নোটিফিকেশন এই প্রকল্প চালু করার কথা বলেছেন। এইটা হলো কনটেক্সট যার উপর দাঁড়িয়ে আজকের এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে এবং বলা হয়েছে একটা তথ্য দেওয়া হয়েছে যে হেলথ স্কিম নেই বা হেলথ যে আমাদের যে স্বাস্থ্য বীমা হেলথ ইন্স্যুরেন্স নেই, পথ দুর্ঘটনায় আহত এমন কোনো ব্যক্তিকে দেশের 30,000 নির্দিষ্ট হাসপাতালে প্রথম 7 দিনের চিকিৎসার খরচ বাবদ 1.5 লক্ষ টাকা অবধি দেবে সরকার। তাহলে কি বলা হয়েছে যে যাদের কাছে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পথ দুর্ঘটনায় যদি সে আহত হয় তাহলে দেশের প্রায় 30,000 যে ফিক্সড হাসপাতাল থাকবে, ইনপ্যারেন্ট হাসপাতাল থাকবে, তাদের কিন্তু প্রথম 7 দিনের খরচ বাবদ 1.5 লক্ষ টাকা এই স্কিমের আন্ডারে কভার করা হবে। আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে চিকিৎসা পদ্ধতি শুরু করা হবে। আইনে কি বলা আছে? আইনে কিন্তু এটাই বলা হয়েছে যে আহত ব্যক্তি বা যারা রোড অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড পারসন তাদের কিন্তু হসপিটালে আনলে গোল্ডেন আওয়ার কি? গোল্ডেন আওয়ার হচ্ছে দুর্ঘটনা পরবর্তী 1 ঘন্টা, তার মধ্যে তাকে কিন্তু সুনিশ্চিতভাবে চিকিৎসা দিতে হবে। প্রকল্পটির গুরুত্ব নিয়ে তাই আমাদের অবশ্যই সংশয় নেই। কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের
তথ্য অনুযায়ী শুধুমাত্র যদি আমরা 2023 সালকে ধরে নিই, সেখানে 4,80,000-এরও বেশি পথ দুর্ঘটনা ঘটেছে এবং যার ফলে মৃত্যু হয়েছে প্রায় 1,72,000-এরও বেশি মানুষের। ন্যাশনাল ল কমিশনের যে বিশ্লেষণ, সেখানে বলা হয়েছে এই মৃত্যু অর্ধেক যদি আমরা রোধ করতে পারতাম, যদি আমরা আহত ব্যক্তিকে 1 ঘন্টার মধ্যে প্রপার মেডিকেল যে ফেসিলিটি বা মেডিকেল ট্রিটমেন্ট আমরা যদি তাদের দিয়ে থাকতাম। অর্থাৎ ডিউ টু দ্য ল্যাক অফ মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমরা প্রায় 50%-এরও বেশি মানুষকে কিন্তু মানে বাঁচাতে পারছি না এবং তাদের কিন্তু মানে মারা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে এই যে প্রাণহানি হচ্ছে, অনর্থক প্রাণহানি, সেটাকে কিন্তু রোধ করতে গেলে আমাদের দেশে এই ধরনের কোনো ফ্রি হেলথ কেয়ার সার্ভিসের মতো প্রকল্পকে চালু করতে হবে। নেক্সট, পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসা হয় না। বিভিন্ন সময় দেখা যায় যে চিকিৎসার খরচ কে মেটাবে এই নিয়ে এতটাই অনিশ্চয়তা থাকে যে হসপিটাল জেনারেলি তাদের মেডিকেল ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারে না। এই জায়গায় বলা হচ্ছে মানবিকতার খাতিরে যে ট্রিটমেন্ট প্রোভাইড করবে এটাও সম্ভব নয়, কারণ একটা হসপিটালকে পার্টিকুলার তার একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, অর্থাৎ বাণিজ্যকেও কিন্তু তাকে সমানুপাতিক ওয়েতে মেনটেন করতে হবে। একটা আমি 1.5 থেকে 2 লাখ টাকার চিকিৎসা একজন ব্যক্তিকে দিয়ে দিলাম, কিন্তু তারপর সেই টাকা কে মেটাবে এটা যদি হসপিটালের কাছে অ্যাসিওরিটি না থাকে, সেই জায়গায় কিন্তু হসপিটাল প্রপারলি দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে সম্মত হবে না। এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সরকারকে কিন্তু নির্দিষ্ট করতে হবে যে সমস্ত হাসপাতাল যেখানে কিন্তু এই ধরনের পথ দুর্ঘটনার রিলেটেড চিকিৎসা কিন্তু অচিরেই দেওয়া হবে। এছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়েও কিন্তু এইভাবে আমরা হেল্প করতে পারি এবং প্রাণহানির হাত থেকে মানুষজনকে কিন্তু বাঁচাতে পারি। সো দিস ইজ রিটেন ইন দিস আর্টিকেল, এবং কেমন লাগলো এই দুটো আর্টিকেল আমাকে জানাবে। মেনলি এখানে আমার মনে হয়েছে আর্থকুয়েক রিলেটেড আর্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে কিন্তু তোমরা কোনো ন্যাচারাল ক্যালামিটি অ্যান্ড ডিজাস্টার রিলেটেড কোনো আর্টিকেল যদি আসে দেন ইউ ক্যান রাইট দ্য থিং। নাও মুভিং টু দ্য হিন্দু নিউজ পেপার, যেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখব যে গতকাল কিন্তু যে সিজফায়ারের জায়গাটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল ইন বিটুইন দ্য 2 কান্ট্রি পাকিস্তান এবং ইন্ডিয়া, সেটা কন্টিনিউ আছে। এবং কালকে ডিজিএমও লেভেলের প্রেস ব্রিফিংয়ে কিন্তু জানানো হয়েছে যে ফ্রম দ্য সাইড অফ দ্য আওয়ার কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ কজড হেভি লসেস টু দ্য পাকিস্তান মিলিটারি। সেই জায়গায় দাঁড়িয়ে হেভি লসেস ইনফ্লিক্টেড অন দ্য পাকিস্তান মিলিটারি, এখান থেকে দাঁড়িয়ে প্রায় 35 থেকে 40 পাকিস্তানি মিলিটারিদের কিন্তু আর্মি পার্সোনাল কিন্তু মারা গেছে ইন দ্য কমব্যাট, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের আন্ডারে কিন্তু কি ইনস্টলেশন মিলিটারি যে বেস সেগুলো পাকিস্তানে কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে, এবং অফিসার্সরা কিন্তু ওয়ার্নস করেছে পাকিস্তানকে এনি কাইন্ড অফ মিস অ্যাডভেঞ্চার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফার্দার কোনো যদি পার্টিকুলার টেরর রিলেটেড অ্যাক্টিভিটি হয়, ইন্ডিয়া উইল কনসিডার দ্যাট অ্যাক্টিভিটি, যেটাকে কিন্তু ওয়ার সম মানে যুদ্ধ মানে ওয়ার লাইক মোডে ইন্ডিয়া সেটাকে ট্রিট করবে। নাও ডিসপ্লেসড পিপল হোপ টু রিটার্ন হোম অ্যাজ গানস ফল সাইলেন্ট অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল ইন দ্য জম্মু কাশ্মীর, এগুলো লেখা হয়েছে এবং দেখানো হয়েছে আজকের এডিটোরিয়ালের ফ্রন্ট পেজে যে আস্তে আস্তে নর্মালসি বর্ডার এরিয়াগুলো ব্যাক করছে, কিন্তু ফোর্সেস কিন্তু ভিজিলেন্ট, স্টিল দে আর ভিজিলেন্ট। তো দিস ইজ all from the front page. Now moving to the next article, যেটা হচ্ছে দেখো এটা একটা ইম্পর্টেন্ট গ্রাসল্যান্ড অফ দ্য মহারাষ্ট্র নিয়ে ডিসকাশন করা হয়েছে। জাস্ট তোমরা কয়েকটা নাম মনে রাখবে। মহারাষ্ট্রের একটা পার্টিকুলার ফরেস্ট বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নাম হচ্ছে ভিগওয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, নামটা মনে রাখবে, কোয়েশ্চেন আসতে পারে। যেখানের ইম্পর্টেন্ট যদি আমরা ধরি যে অ্যানিম্যাল কে কে আছে, সেটা হচ্ছে উলফ, ইন্ডিয়ান গ্রে উলফ, ঠিক। এবং একটা পার্টিকুলার গ্রাস ল্যান্ড ইন দ্য মহারাষ্ট্র নিয়ার পুনে, সেটা হচ্ছে কাটওয়ানওয়াডি গ্রাস ল্যান্ড। সেখানে কিন্তু প্রায় দেখা যাচ্ছে 2000 হেক্টর একটা ল্যান্ড, যেখানে কিন্তু দে আর দ্য ন্যাচারাল হ্যাবিটেট অফ দ্য ইন্ডিয়ান গ্রে উলস, ঠিক। কিন্তু বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য ফেরাল ডগস, এই যে আমাদের যে ইন্ডিয়ান স্ট্রিট ডগস, ফেরাল ডগস আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে দে আর স্প্রেডিং ভেরিয়াস কাইন্ড অফ ভাইরাস, ক্যানাইন ভাইরাস, এবং তাদের মানে আনরেস্ট্রিক্টেড অ্যাটাক অন দ্য ইন্ডিয়ান গ্রে উলস, লিডিং দ্য এক্সটিংশন অফ দ্য ইন্ডিয়ান গ্রে উলস
ফ্রম দ্য পার্টিকুলার মহারাষ্ট্র গ্রাসল্যান্ড। সো এটা একটা নিউজ। আমি পার্টিকুলার কোন জায়গাগুলো পড়তে বললাম মার্ক করে নিও। ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটার নাম পড়ো। ইন্ডিয়ান গ্রে উলসের ন্যাচারাল হ্যাবিটেন্ট হিসাবে কিন্তু দে আর ফেমাস ইন দ্য মহারাষ্ট্র গ্রাসল্যান্ড, এবং এই গ্রাসল্যান্ডটার নাম পড়ো যেটার নাম হচ্ছে কাডভানবাদী গ্রাসল্যান্ড। ওকে, নাও আমরা হিন্দুর এডিটোরিয়াল পেজে চলে যাব এবং এডিটোরিয়াল থেকে দুটো ইম্পর্টেন্ট নিউজ এডিটোরিয়াল আজকের ডিসকাশনের বিষয় থাকবে। আমরা অলরেডি ওয়াই ইন্ডিয়া মাস্ট গেট দ্য কাস্ট সেন্সাস রাইট, এটা আমরা পড়বো না, বিকজ আমরা অলরেডি 2 to 3 টাইমস ইন্ডিয়ান কাস্ট সেন্সাস নিয়ে ডিসকাশন করেছি। তোমরা যদি পার্টিকুলার নতুন কেউ দেখে থাকো দেন ইউ ক্যান ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও, বা তোমরা নিজেদের মতো করে এই এডিটোরিয়ালটাকে পড়ে নিতে পারো, যেখানে কিন্তু দেখো সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস নিয়ে কথা বলা হয়েছে। ইকোনমিক্যালি উইকার সেকশনের যে রিজার্ভেশন দেওয়া হয়েছিল সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেয়ার আর ডিসকাশন রিগার্ডিং দ্য 73rd and the 74th Constitutional Amendment Act, which introduce the Panchayati Raj system and the local municipal system at the grassroots level of the democracy. There is a discussion regarding the 1951 caste census, যেখানে কিন্তু শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং ওবিসিদের কিন্তু ইনোমারেট করার কথা বলা হয়েছিল। অলসো 2011-এ কিন্তু একটা সেন্সাস কন্ডাক্ট করা হয়, যেই সেন্সাসের ওপর ভিত্তি করে আজও আমাদের কিন্তু 2011-এ কিন্তু সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের কথা বলা হয়, যেখানে দাঁড়িয়ে 1931-এর কাস্ট সেন্সাস যেখানে 4147 কাস্টকে কিন্তু রিভিল করেছিল, সেই তথ্যগুলো কিন্তু দেয়া আছে। সো অলরেডি এটা নিয়ে একটা ডিটেলস ডিসকাশন আমাদের আগেই হয়েছিল। যদি তোমরা পড়তে চাও নিজেদের মতো করে এই এডিটোরিয়ালটা পড়তে পারো। নাও ফায়ার অ্যান্ড সিজ ফায়ার, ইন্ডিয়া মাস্ট নট অ্যালাউ দ্য থার্ড পার্টি মেডলিং ইন দ্য কাশ্মীর। সো আমরা দেখেছি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার এগ্রিমেন্ট হয়েছে, বাট দ্য প্রবলেম লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট ইউএস গভর্নমেন্ট, মানে যেখানে কিন্তু মধ্যস্থতার জায়গায় কিন্তু এসছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এডিটোরিয়ালটায় লেখা হয়েছে যে ইট ওয়াজ ইউনাইটেড স্টেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হু ফার্স্ট মেড দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য সিজফায়ার বিটুইন দ্য টু কান্ট্রিজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি প্রথম স্টেটমেন্টটাকে অ্যানাউন্স করেন ইন দ্য পাবলিক ফোরাম। আমেরিকান অফিসিয়ালসরা কিন্তু জানিয়েছে, ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউএস সেক্রেটারি অফ দ্য স্টেট মার্কো রুবিও কিন্তু দে আর ইন কনস্ট্যান্ট টাচ উইথ দ্য বোথ অফ দ্য কান্ট্রিজ লিডার, এবং ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস গভর্নমেন্ট কিন্তু ক্লেম করছে দে হ্যাভ সেটেলড ইস্যু, এবং তারাই কিন্তু নেগোসিয়েশন এবং একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় বোথ দুটো কান্ট্রিকে এনেছে। দ্য কারেন্ট যে ফ্লেয়ার আপটা কস্ট হয়েছে বাই দ্য টেরোরিস্ট অ্যাটাক অন দ্য টুরিস্ট প্লেসেস ইন দ্য পেহেলগ্রাম, যেটা এপ্রিল 22 হয়েছিল, এবং পাকিস্তান কিন্তু টেরোরিজমকে ইউজ করছে অ্যাজ এ আনস্টেটেড যে পলিসি, সেইখান থেকে দাঁড়িয়ে টেরোরিজমের একটা কিন্তু ল্যান্ড হিসাবে পাকিস্তান কাজ করছে। বাই ডেমনস্ট্রেটিং ইন্ডিয়া ক্যান টেক overt military action against targets in the Pakistan in the event of terrorist attack, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট তারা অ্যানাউন্স করেছে নিউ সিকিউরিটি ডক্ট্রাইন, যেখানে কিন্তু পাকিস্তান উইল নট বি অ্যালাউড টু হাইড বিহাইন্ড deniability and continue to promote terrorism against the innocent people. So আমাদের এই যে কারেন্ট অপারেশন সিন্দুর এবং যে আমরা রিটেলিয়েট করেছি, that gives a clear message to the Pakistan that Pakistan cannot use its land to nurture the terrorist activity and to use the terrorist against the innocent people. তো এটাই এখানে লেখা হয়েছে। নাও এই ধরনের কাজ করলে কিন্তু হেভি প্রাইস অফ লাইফ এবং পিস এবং প্রসপারিটি কিন্তু সিভিলিয়ানসের লস হচ্ছে জম্মু এবং কাশ্মীরের মতো এন্টায়ার ইন্ডিয়ান টেরিটরিতে। নাও আমাদের কারেন্ট গভর্নমেন্ট কিন্তু আন্ডারস্কোর করেছে দ্য কি প্রিন্সিপালস অফ দ্য ইন্ডিয়ান আইডেন্টিটি, দ্যাট ইজ ইন্ডিয়া ইজ এ কান্ট্রি প্লুরালিস্ট, মাল্টি রিলিজিয়াস এবং ডেমোক্রেটিক। সেখানে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু যে স্ট্র্যাটেজিটা তৈরি করার কথা ভেবেছিল, কমিউনাল ডিসকর্ড তৈরি করার কথা ভেবেছিল, সেটাকে কিন্তু আমরা মিটিগেট করেছি। নাও এই জায়গায় লাস্ট যে জায়গাটা বলা হয়েছে যে এমন একটা আমরা কন্ডিশনে মানে যাচ্ছি, সেখান থেকে দাঁড়িয়ে রিসেন্ট ডে কিন্তু সিগনিফিকেন্ট জিও পলিটিক্সকে কিন্তু ইন্ডিয়ার সামনে রিভিল করেছে।
ক্লিয়ারলি কিন্তু চায়না কিন্তু সাপোর্ট করছে পাকিস্তানকে, এবং ইউএস এর ইনভলভমেন্ট ইন দ্য কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান ইজ নাথিং নিউ, বাট দ্য সেন্টার হ্যাজ টু ক্ল্যারিফাই দ্য নেচার অফ দ্য কারেন্ট ইনভলভমেন্ট। প্রপার কি কতটা ডেথ হয়েছে, কতটা ক্যাজুয়ালিটি হয়েছে, আমরা কি কি সিভিয়ারলি লস বা ইনজুরি পাকিস্তানকে ইনফ্লিক্ট করতে পেরেছি, সেই জায়গায় প্রপার কোনো যেন পলিটিক্স না হয় এবং উইদাউট এনি কাইন্ড অফ বায়াস অল পার্টি যে মিটিং বা পার্লামেন্টারি মিটিং সেখানে ডাকতে হবে এবং আমাদের ইন্ডিয়ান সিটিজেন্সদের সেই বিষয়ে অবগত করাতে হবে যে what is the current stance and what will be the future strategy to tackle this kind of terror activity. So this is written in the editorial. Next we'll read the another important editorial related with the women empowerment in our country, where the women would remain largely invisible. In this editorial this is written that, one second, across India and the South Asia. ওকে, আমরা যদি ইন্ডিয়া এবং সাউথ এশিয়াতে দেখি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব আমার এই যে মহিলা বা উইমেন have long been at the forefront of the various protest movement resisting unjust development, ক্লাইমেট ডিগ্রেডেশন, এই ধরনের যে সমস্ত ব্যাটেল বা মুভমেন্ট হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি উইমেন আর অ্যাট দ্য ফ্রন্ট। তারা কিন্তু বিভিন্ন প্রোটেস্ট মুভমেন্টকে লিড করেছে, ডিসক্রাপ্টিং মাইনিং, ড্যামস, ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট, এই জায়গায় এনভায়রনমেন্টাল বিভিন্ন যেখানে চ্যালেঞ্জ এসছে উইমেনরা কিন্তু একটা প্রোটেস্ট মুভমেন্টকে লিড করেছে। ইয়েট যখন ডিসিশন মেকিংয়ের জায়গা আসে, প্রপার পলিসি মেকিংয়ের জায়গা আসে, আমরা উইমেনকে লার্জলি ইনভিজিবল করে রেখে দিই। বলা হয়েছে ফ্রম দ্য ফরেস্ট অফ দ্য উড়িষ্যা টু দ্য কোস্ট লাইন অফ দ্য তামিলনাড়ু, উইমেন হ্যাভ লেড সাম অফ দ্য মোস্ট সাস্টেন্ড রেজিস্ট্যান্ট মুভমেন্ট। উড়িষ্যায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখব women continue to protest mining project threatening their forest based way of life, মানে তারা যে বনভূমি সংলগ্ন তাদের যে জীবনযাত্রা সেটাকে কিন্তু হ্যাম্পার করছে, এরকম একটা মাইনিং প্রজেক্টের এগেনস্টে কিন্তু উইমেন বা নারী শক্তি কিন্তু প্রোটেস্ট মুভমেন্ট করেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু পুলিশ ভায়োলেন্সও কিন্তু ফেস করতে হয়েছে। ঝাড়খণ্ডের আদিবাসী উইমেনরা কিন্তু দেখা গেছে যে কোল মাইনিংয়ের যে ব্লকিং সেই জায়গায় কিন্তু তারা ব্লক করেছে এবং সেই জায়গায় তারা প্রোটেস্ট মুভমেন্ট লঞ্চ করেছে। অ্যানসেস্ট্রাল ল্যান্ড, তাদের জমি যে অকুপাই করা হয়েছে সেই জায়গায় প্রোটেস্ট তারা করেছে। কারা করেছে? উইমেনরা করেছে। তামিলনাড়ুতে কিন্তু ফিশিং কমিউনিটি যারা থাকে সেইখানে ফিশিং কমিউনিটির যারা মেয়েরা তারাও কিন্তু ফোরফ্রন্টে থেকে প্রোটেস্ট করেছে যখন কিন্তু কুন্দলকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে কিন্তু ফরেস্টের এরিয়াকে কভার করে বা ফরেস্ট এরিয়াকে ইরাডিকেট করে কুন্দলকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছিল। তাহলে এই যে সমস্ত ফ্র্যাগমেন্টেড স্ক্যাটার্ড উইমেন লেড মুভমেন্ট তারা কিন্তু রিপ্রেজেন্টেড করে আমাদের পাওয়ারফুল অ্যাসারশন দেয় কমিউনিটি লেড ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন রুটেড ইন দ্য লাইফ রিয়েলিটি। তার মানে আমাদের উইমেনরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রোটেস্ট মুভমেন্ট, এনভায়রনমেন্টাল সেফগার্ডে কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করেছে। নাও আমরা যদি দেখি কিন্তু আমরা এই সমস্ত যে মুভমেন্টগুলো সেগুলো কিন্তু অফেন উই হ্যাভ রিমেন ব্লাইন্ড টু দ্য জেন্ডার ইম্প্যাক্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য রিহ্যাবিলিটেশন। কিন্তু যখন আমরা রিহ্যাবিলিটেশন বা ডিসপ্লেসমেন্ট রিলেটেড প্রোগ্রাম বা কোনো একটা পজিটিভ আউটকাম আনতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সামহাউ উই বিকেম ভেরি মাচ জেন্ডার বায়াসড এবং উইমেনরা কিন্তু পেছনে চলে যায়। লিগাল ফ্রেমওয়ার্ক যদি আমরা সাউথ এশিয়ার কন্টিনেন্টে দেখতে চাই সেখানে কিন্তু উইমেনদের ল্যান্ড প্রোটেকশন রিলেটেড অনেক রাইটস অ্যান্ড প্রোটেকশন ল আছে, কিন্তু দে আর অল অন পেপার, তারা কিন্তু শুধুমাত্র পেপারের মধ্যেই সীমিত রয়েছে। ইন্ডিয়ার যদি আমরা ইম্পর্টেন্ট কিছু অ্যাক্ট দেখি লাইক ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 এবং পেসা অ্যাক্ট 1996 দ্যাট রেকগনাইজড women's role in the Gram Sabha and grant equal right to the forest resource. নেপালের যে জয়েন্ট ল্যান্ড ওনারশিপ পলিসি এনকারেজ করছে ল্যান্ডের কো ওনারশিপ বিটুইন দ্য স্পাউসেস, অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ both are the equal, they both will enjoy the equal ownership. বাংলাদেশে কিন্তু প্রায়োরিটাইজ করা হচ্ছে উইমেনদের ইন দ্য ল্যান্ড ডিস্ট্রিবিউশন আন্ডার দ্য খাস ল্যান্ড প্রোগ্রাম। হাউএভার ইন্ডিয়ার যদি আমি কনটেক্সট দেখি সেখানে কিন্তু সিস্টেমেটিক গ্যাপ
রয়ে গেছে এবং ল্যান্ড টাইটেল কিন্তু অফেন রিমেন ইন দ্য নেম অফ দ্য মেল হাউস হোল্ড হেডস। অর্থাৎ আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে লিগাল ফ্রেমওয়ার্কের জায়গায়, সিস্টেমেটিক জায়গায় কিন্তু ল্যান্ড টাইটেল আজও একটা পরিবারে যে মেল পারসন তার এগেনস্টে ইস্যু করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে উইথ উইম্যান রেয়ারলি লিস্টেড অ্যাজ আ জয়েন্ট অর দ্য সোল ওনার। অর্থাৎ উইম্যানদের কিন্তু সোল ওনারশিপ দেওয়া হয় না বা জয়েন্ট ওনারশিপও দেওয়া হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন মেকানিজম ল্যাক জেন্ডার সেন্সিটিভিটি এবং গ্রামসভা আর ফ্রিকুয়েন্টলি হেল্ড ইন মেল ডমিনেটেড সেটিং। Additionally, many displaced women are not counted as head of households and are thus excluded from the compensation. তার মানে যেহেতু এখানে ল্যান্ড টাইটেল বা ল্যান্ড ওনারশিপ একটা মহিলাকে বা উইম্যানকে দেয়া হচ্ছে না, তার মানে সেখানে কিন্তু কোনো কিছু মানে এক্সক্লুশন হলে তারা কিন্তু কম্পেনসেশনও পাচ্ছে না। নাও দের ইজ নো কম্প্রিহেন্সিভ জেন্ডার সেন্সিটিভ ল্যান্ড পলিসি ইন দ্য ন্যাশনাল লেভেল ইন ইন্ডিয়া. State land redistribution program often overlooks single women, widow, women without formal documentation. Despite 2005 amendment, 2005-এ একটা অ্যামেন্ডমেন্ট করা হয় কোথায়, হিন্দু সাকসেশন অ্যাক্টে। সেখানে কিন্তু বলা হয় ইকুয়াল ইনহেরিটেন্স রাইট, অর্থাৎ হিন্দু অ্যাক্টে দেখা যায় এখন পিতৃ সম্পত্তি অর্থাৎ বাবার যে প্রপার্টি সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে even after the marriage of the daughter সেও কিন্তু ইকুয়াল রাইট হোল্ড করে। আফটার দ্য 2005 অ্যামেন্ডমেন্ট হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী ইকুয়াল রাইট দেওয়া হয়েছে এবং কাস্টমারি ল এবং লোকাল প্র্যাকটিস কিন্তু frequently override করে কিন্তু statutory provisionকে particularly in the tribal region. So although there are legal rights available, but in practice at the grassroots level, স্পেসিফিক্যালি অ্যাট দ্য ট্রাইবাল রিজিয়ন্স, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আজও কাস্টমারি ল লোকাল প্র্যাকটিসেস কিন্তু উইমেনদের বঞ্চিত করছে টু গেট দেয়ার প্রপার রাইট। দ্য ইন্টারসেকশন অফ দ্য ফর্মাল লিগাল ব্যারিয়ার্স উইথ দ্য এন্ট্রেন্সড patriarchal norms leads to a practical erasure of women from the land governance process. Now, the invisibility became even more glaring in the context of climate change. আমরা যদি ক্লাইমেট চেঞ্জের এবার কনটেক্সে আসি তখন আমরা দেখব ইন্ডিয়াতে আমরা যদি দেখি এক্সট্রিম হিট, ওয়াটার স্কারসিটি, এনভায়রনমেন্টাল পলিউশন আর ডিপনিং এক্সিস্টিং জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ যে ইনইকুয়ালিটিটা অলরেডি এক্সিস্ট করছে সেটা আরও ওয়াইডার হচ্ছে বিকজ অফ দ্য ক্লাইমেট ফেনোমেনন। উইমেন্স তাদের যারা কিন্তু দেখা যাচ্ছে তাদের হাঁটতে হয় miles after miles to get the water, care for the sick family members, and they need to work longer for less. অর্থাৎ তাদের কিন্তু ইকুয়াল স্যালারি বা ইকুয়াল রেমিউনারেশন দেওয়া হয় না, যাকে বলা হয় যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। তাহলে সেখানেও কিন্তু মহিলাদের বঞ্চিত করা হচ্ছে, all while being excluded from the decision on the climate. Now নেক্সট আমরা যদি এডিটোরিয়ালের পোর্শনটায় আসি, দেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেজিলিয়েন্স, রিহ্যাবিলিটেশন অ্যান্ড মিটিগেশনের জায়গায় কিন্তু একটা ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিসপ্যারিটি রয়ে যাচ্ছে। ইয়েট মোস্ট ক্লাইমেট অ্যাডাপ্টেশন framework fails to integrate women's traditional ecological knowledge or ensure their participation in the plan. So আমাদের women's in the country, they also hold ট্র্যাডিশনাল নলেজ এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার যে ফ্রেমওয়ার্ক সেটা কিন্তু আমাদের থাকছে না। তো এখান থেকে দাঁড়িয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, ইফ ইট ইজ গ্র্যান্টেড বাই দ্য মেল লিডার্স হু ডোন্ট রিপ্রেজেন্ট দ্য উমেন্স ইন্টারেস্ট, তাহলে আমরা উইমেন্সদের যে ইন্টারেস্ট সেটাকে কিভাবে প্রোটেক্ট করবো। নিড ফর দ্য স্ট্রাকচারাল চেঞ্জ। নাও ইফ উই আর সিরিয়াস অ্যাবাউট দ্য জেন্ডার জাস্টিস, ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মাস্ট চেঞ্জ। কি গভর্নমেন্ট এবং কোঅপারেশন must ensure that consultation are not only free and prior but informed and inclusive. This means scheduling meeting at the times accessible to women, ensuring women only spaces when necessary and providing translation and legal aid. তাহলে আমাদের কিন্তু স্ট্রাকচারাল কিছু চেঞ্জ আনতে হবে। যখন মহিলাদের সময় অ্যাভেলেবেল থাকে সেই অনুযায়ী আমাদের টাইম শিডিউলকে মিটিংকে ফিক্সড করতে হবে,
এমন কোনো জায়গা যেতে হবে যেখানে কিন্তু উইমেন রিলেটেড স্পেসিফিক স্পেস আছে এবং তাদের কিন্তু প্রয়োজনে ট্রান্সলেশন করা এবং লিগাল এড প্রোভাইড করার প্রভিশন কিন্তু আনতে হবে। ইট মিনস রেকগনাইজিং উইমেন অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড ওনার্স, নট জাস্ট অ্যাজ ডিপেন্ডেন্ট অফ মেল হাউস হোল্ড হেড। তাহলে এখান থেকে দাঁড়িয়ে দে আর নট জাস্ট ডিপেন্ডেন্ট অন দ্য মেল হাউস হোল্ডস, বাট দে আর ইন্ডিপেন্ডেন্ট এবং তাদেরকে কিন্তু ল্যান্ড ওনারশিপ দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম উইমেন লিডারশিপ উইদিন মুভমেন্ট মাস্ট বি অ্যাম্পলিফাইড, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উইমেনদের কিন্তু লিডারশিপ রোলে আনতে হবে এবং উইদিন দ্য মুভমেন্ট তাদের রোলকে আরও এনহান্স করতে হবে। টু অফেন উইমেন ডু নট গ্রাউন্ড ওয়ার্ক, অর্গানাইজিং, প্রোটেস্টিং, ফিডিং অ্যান্ড সাস্টেনিং দ্য মুভমেন্ট উইদাউট হ্যাভিং এ সিট at the table. Now, NGO policymakers must acknowledge and support women leadership এবং not just on the street but in the negotiation room, legislatures and compensation board. So রাস্তায় শুধুমাত্র উইমেনদের আমাদের দরকার আছে, রাস্তার মধ্যে তারা প্রোটেস্ট করবে, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সিনারিও গোয়িং টু হ্যাপেন, বাট উই নিড দ্য উইমেন ইন দ্য নেগোসিয়েশন রুম, অন দ্য টেবিল, লেজিসলেচার অ্যান্ড দ্য কম্পেনসেশন বোর্ডে কিন্তু তাদেরকে হাউ উই ক্যান কম্পেনসেট দেম সেই বিষয়ে আলোচনায় তাদেরকে কিন্তু রাখতে হবে। নাও if the development is to be democratic, we are living in a democratic country and very popular word by the people, for the people, of the people, এটা যদি আমাদের ডেমোক্রেসির এসেন্স হয়ে থাকে, then climate policy is to be just, and if resistance is to be meaningful, the voices of the women must not only be heard, they must be led. অর্থাৎ তাদের শুধু ভয়েস শুনলে হবে না, তাদেরকে দিয়ে তাদের ভয়েস দিয়ে পরিচালিত হতে হবে। এই ধরনের অ্যাটিটিউড আমাদের সোসাইটিতে আনতে হবে, and this societal change can only bring women inclusivity, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটা জাস্ট ফেয়ার সিস্টেম আমরা আনতে পারবো। দেয়ার স্টোরিজ আর নট ভিকটিমহুড, দে আর নট দ্য ভিকটিম, দে আর নট দ্য সাফারার, বাট দেয়ার স্টোরি শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য ভিশনারি মোড, এবং তাদের কিন্তু পার্টিকুলার একটা ভিশন এবং তাদেরকে দ্বারা আমাদের ইন্সপায়ার্ড হতে হবে। ইটস টাইম আওয়ার পলিসি, ল অ্যান্ড ইনস্টিটিউশন রিফ্লেক্টেড দ্যাট ট্রুথ। সো দিস ইজ ওয়ান্ডারফুলি রিটেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উইমেন এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট রিলেটেড যদি কোনো আর্টিকেল পড়তে হয়, দিস কাইন্ড অফ ওয়ার্ড ইউ ক্যান ইউজ স্পেশালি in the conclusion portion, যে পোর্শনগুলো বা যে লাইনগুলো লেখা ছিল, আমার মনে হয় তোমরা যদি পার্টিকুলারলি উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড কোনো এডিটোরিয়াল বা আর্টিকেল এসেতে লেখো, মানে তোমরা এক্সট্রা যে ওয়েটেজ ডেফিনেটলি দ্যাট উইল ক্যারি। সো উইথ দিস নোট আজকের এডিটোরিয়াল এবং ডেলি নিউজ অ্যানালিসিস এইটুখানি থাকলো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, জয়েন করো টেলিগ্রাম চ্যানেল। যদি তোমরা টেলিগ্রামের লিঙ্ক না পাও, দেন সার্চ দ্য কিউআর কোড, এবং সেখান থেকে কিন্তু রেগুলার বেসিসে তোমরা টেলিগ্রামে জয়েন থেকো। হিন্দু এবং আনন্দবাজারের যে নিউজ পেপার এর যে পিডিএফ, সেটা ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারো। এছাড়া তোমরা কিন্তু আমাকে যদি রিচ আউট করতে চাও, ডেফিনেটলি ডোন্ট ফিল হেজিটেটেড টু মেসেজ মি, তোমরা আমাকে কিন্তু মেসেজ করতে পারো, ইমেল করতে পারো এই ইমেল আইডিতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, এবং থ্যাংক ইউ। চলো আজকের মতো এইটুখানি থাকলো আমাদের